লোকসভা ভোট তো শুরু হয়ে গেছে, এমসিসি চালু হয়ে গেছে, আমাদের 38 জন প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছে, প্রার্থীরা প্রচারে আছে। আমরা ভারতীয় জনতা পার্টি ক্যাডার বেস পার্টি। আমাদের পশ্চিমবঙ্গে অন্তত 50,000-এর বেশি বুথে আউট অফ 77,000 আমাদের সংগঠন রয়েছে। আমরা ভোটের সময় আরও অনেক মানুষকে যুক্ত করে এই সংখ্যাটা বাড়ানোর কাজে আছি এবং আমাদের প্রার্থীরা যেমন জনসংযোগের কাজও করবে, সাথে সাথে আমাদের যে পোল প্রিপারেশন, যেটা মিডিয়ার সামনে বলা যাবে না, সেটা আমাদেরও চলছে। আমরা সবটা কপাল আর হাওয়ার উপর নির্ভর করে ভোটে লড়ি না, লড়ছিও না। আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা আছে। আমাদের বিপুল সংখ্যক পার্টির সৈনিক আছে ডেডিকেটেড টু দি বিজেপি। সেই সৈনিকদেরকে আমরা, যেহেতু এখানে ভোট 20 মে দেরি আছে, তমলুকের ভোট 25 মে, আরও দেরি আছে 5 দিন, তা আমরা সেই আমাদের নিজের ইনফ্রাস্ট্রাকচার কিছু আমরা ঠিকঠাক করছি এবং আমাদের কতগুলো পর্যায় আছে, সেই পর্যায়ে আমরা সাংগঠনিক শক্তিকে নিয়ে যাব এবং আলটিমেটলি দুটো জিনিস আমাদের লক্ষ্য থাকবে। এক হচ্ছে মানুষ তার যেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তার যাকে ইচ্ছা সে ভোট দিক, কিন্তু পশ্চিমবঙ্গে যে ভোট লুট এবং ভয়ের পরিবেশ, এটা কাটাতে হবে। শুধু কেন্দ্রীয় বাহিনী বা ইলেকশন কমিশনকে দিয়ে হবে না, এটা জনজাগরণের দরকার আছে, প্রতিরোধেরও দরকার আছে প্রয়োজন হলে। এই প্রস্তুতিটা আমরা 1 নম্বর নিচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে যে আরও বেশি সংখ্যক মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করা। 19-এ এখানে আমরা 4,80,000 ভোট পেয়েছিলাম, ওরা 6,80,000 ভোট পেয়েছিল। আমরা 21-এ আরও আমাদের শক্তি বাড়িয়েছি, ওদের শক্তি কমেছে। আমাদের সঙ্গে 21-এ ওদের এই কেন্দ্রে ডিফারেন্স আছে 1,68,000। ওদের এমপির কোনো পারফরমেন্স নেই, জিরো পারফরমেন্স। আমরা সন অফ দি সয়েলকে ক্যান্ডিডেট করেছি, অর্গানাইজেশনের লোককে ক্যান্ডিডেট করেছি, মানে পার্টির হোল টাইমার ক্যাডার ভোর 6টায় যাকে পাবেন, রাত্রি 12টায় তাকে পাবেন, এমন ডেডিকেটেড লোকজনকে ক্যান্ডিডেট এখানে হয়েছে। স্বাভাবিকভাবে আমরা এই কাজগুলো করছি, সবটা তো প্রেসের সামনে নয়। আমাদের 30 তারিখেও আরেকটা 3,000 লিডারশিপের সভা এখানে হবে, আন্দুলে বড় সভা আছে। তার আগে এখানে 3,000 আমাদের ইম্পর্টেন্ট ওয়ার্কার্স, ফাংশনারিজ, কার্যকর্তার সভা আছে, যেখানে আপনারা প্রথমে ছবি তুলতে পারবেন, যখন আমাদের ব্যাচ ফ্যাচ পড়াবে বা উত্তরীয় পড়াবে, টিকা পড়াবে, তারপরে বেরিয়ে আসতে হবে। আমরা আমাদের কাজগুলো করতে থাকি। আমরা এবারে পিসি ভাইপোকে উৎখাত করব। এবারের লড়াই গণতন্ত্রের ডু অর ডাই লড়াই। 2019-এ ভোটের পর দেখা গেছিল সিএ নিয়ে উলুবেড়িয়ায় আন্দোলন শুরু হয়েছিল এবং আমার যেটুকু মনে পড়ছে তাতে 10ই জুন 2022 নুপুর শর্মার এই অফিসটা জ্বালিয়ে দিয়েছিল, এই পার্টি অফিস ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এই যে ঘটনাগুলো, তার কি এই নির্বাচনে এগুলো অন্যতম ইস্যু। এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, এর জন্য কোনো ধর্ম সম্প্রদায় দায়ী নয়। মমতা ব্যানার্জি উস্কেছিল, সিদ্দিকুল্লাহ উস্কেছিল, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তায় নামিয়ে আগুন লাগানো, পোড়ানো, করমণ্ডল এক্সপ্রেসে পেশেন্টদের উপর ঢিল ছোড়া, এ তো বড় ইস্যু। এখানে সিএর পরে যা করেছে, নুপুর শর্মার মন্তব্যের পরে যা করেছে, এবং 21-এর ভোটের পরে যেভাবে উদয়নারায়ণপুর, আমতা, বাগনান এবং উলবেড়িয়া গ্রামীণ রোডের অনেক গ্রামগুলিতে যে অত্যাচার করেছে, তার বদলা আগামী 20 মে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের শান্তিপ্রিয় জনগণ নেবে, রাষ্ট্রবাদী ভোটাররা নেবে। বরানগর, বারাসাত সহ বিভিন্ন কেন্দ্রে কিছু কিছু নানান ধরনের ব্যানার দেওয়া হচ্ছে, সেভ বেঙ্গল, বিজেপি ইত্যাদি, এবং বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর প্রার্থী, কোথাও বা সরাসরি স্বপন মজুমদারকে আক্রমণ করে সেখানে দেখানো হচ্ছে বিজেপির বিক্ষুব্ধদের যেন পোস্টার। তৃণমূলের কাজ এগুলো আইপ্যাকে ছড়াগুলো করছে, চোরগুলো। ওই ডাকাতগুলোকে পাঠিয়েছিল প্রশান্ত কিশোর নিজে পালিয়েছে, কিন্তু গোটা কত ডাকাতকে রেখে দিয়ে গেছে। ওরা এইসব করে, ওরা রাজমাতাকে গালাগালি করে, রেখার সম্পর্কে গালাগালি করে, অভিজিৎ গাঙ্গুলির সম্পর্কে গালাগালি করে, নিকৃষ্ট প্রকৃতি। শেষ প্রশ্ন আমার তরফ থেকে, সেটা হচ্ছে যে আপনি যে কথাটা এক্ষুনি তুললেন, রাজমাতা অমৃতা রায়, তার কি এর ক্ষেত্রে একেবারে কৃষ্ণচন্দ্র রায় পর্যন্ত
বলা হচ্ছে গদ্দার। এতদিন যা শুভেন্দু অধিকারী সম্পর্কে বলা হতো এবার কৃষ্ণচন্দ্র রায় সম্পর্কে যারা বলছে সবচেয়ে বড় গদ্দার হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে কেউ চিনত না। রাজীব গান্ধী ওকে 84 সালে টিকিট দিয়েছিল সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে, তাই মমতা ব্যানার্জিকে লোক চিনতে পেরেছে। তারপরে মার খেলো, রাজীব গান্ধী এসে যুব কংগ্রেসের সভানেত্রী করে দিয়ে গেল। ও প্রথমেই 98 সালে সীতারাম কেশরী সভাপতি ছিল কংগ্রেসের একদম সামনে থেকে ছুরিটা লাগিয়েছে। রাস্তায় ফেফু করে ঘুরছিল, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিল। সেই অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে 2021 সালে পিছন থেকে ছুরিটা মারল। 98 সালে এনডিএ, 99-তে এনডিএ, 2001-এ ইউপিএ, আবার 2002-এ এনডিএ, 2004-এ এনডিএ, 2006-এ আবার ইউপিএ, 2009-এ আবার ইউপিএ, 2012-তে আবার একলা চলো। এইরকম একটা ধান্দাবাজের পার্টি, সে হচ্ছে সবচেয়ে বড় গদ্দার। আর এর উত্তরটা আপনি পেয়ে যাবেন পশ্চিমবাংলার 2 কোটি বেকারের কাছে আর সন্দেশখালীর মা বোনেদের কাছে। আমার কাছ থেকে উত্তর নিতে হবে। এবারের বিভিন্ন যে প্রাক নির্বাচনী সমীক্ষা আসছে, সেই সমীক্ষায় কিন্তু একটাই ইঙ্গিত রয়েছে যে এই পশ্চিমবঙ্গে বিজেপির হাওয়াটা কিন্তু প্রবল রয়েছে এবং শাসক দল একাধিক ইস্যুতে কোণঠাসা। এই রাজ্যের মানুষ তিতিবিরক্ত, অ্যান্টি ইনকামবেন্সি প্রবলভাবে বইছে এবং একটা বড় সংখ্যক আসনে কিন্তু এবার হারতে চলেছে শাসক দল। কিন্তু এই রাজ্যের বিরোধী মনোভাবাপন্ন মানুষ, মানে যারা চান যে এই রাজ্যের শাসক দল সরে যাক, তাদের মনের মধ্যেও একটা আশঙ্কার দোলাচল ঘুরছে। সেটা হচ্ছে যে এই রাজ্যের প্রধান বিরোধী দল যারা বিজেপি, তারা কি সেই সাংগঠনিক দক্ষতা দেখাতে পারবে, সেই সাংগঠনিক শক্তি দেখাতে পারবে যেখান থেকে ভোটারদের তারা বুথমুখী করতে পারবে। এবং সব থেকে বড় কথা, গণনার দিন দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে পড়ে থেকে লড়াইটা দেবে এবং সঠিক গণতান্ত্রিক যে ফলাফলটা সেটা বঙ্গবাসীকে উপহার দিতে পারবে। মানুষ তো ভোট দিয়ে দেবে, 2021-এও দিয়েছিল, কিন্তু তারপর আমরা দেখেছিলাম খেলা হয়ে গিয়েছিল। এবারেও সেই খেলাটা হয়ে যাবে না তো? এই প্রশ্নটা কিন্তু মানুষের মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর যে মানুষটাকে ঘিরে এই রাজ্যে পরিবর্তন হওয়ার স্বপ্ন আবর্তিত হচ্ছে, সেই মানুষটার নাম শুভেন্দু অধিকারী। তিনি এত বড় পালসটা বুঝতে পারবেন না, এটা তো হতেই পারে না। তাই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আর সেখানে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শুধুমাত্র কপাল আর হাওয়ার উপর ভরসা করে তিনি কিন্তু বসে নেই। তার সঙ্গে বাস্তব দিকটাও কিন্তু তিনি ধরিয়ে দিলেন যে রাজ্যে 77,000 বুথ রয়েছে, তার মধ্যে 50,000 বুথে সংগঠন হয়েছে, এখনও কিন্তু 27,000 বুথে সংগঠন করা বাকি রয়েছে। কিন্তু তার জন্য চুপ করে বসে নেই। এই বুথগুলো তৈরি হয়নি বলেই বহু আসনে এখনও পিছিয়ে রয়েছে বিজেপি। কিন্তু ভোট আসতে দেরি আছে, সেই দিকে সুনির্দিষ্ট লক্ষ্যে তিনি এগিয়ে চলেছেন। কেননা তার লক্ষ্য এই 2024-এ তো ভালো ফলাফল তার দলের হয়ে করারই, তার পাশাপাশি এই রাজ্যতে পরিবর্তন ঘটানো পারবেন তিনি। যে ব্যাখ্যাটা তিনি দিলেন, যে কথাগুলো তিনি বললেন, তার মধ্যে কিন্তু ছত্রে ছত্রে ইঙ্গিত রয়েছে। কিভাবে পুরোটা ব্যাখ্যা করব, শেষ অবধি শুনুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যে এবারে বিজেপির যে প্রার্থী তালিকা হয়েছে, সেই প্রার্থী তালিকায় ছত্রে ছত্রে শুভেন্দু অধিকারীর সাজেশন আছে এমন একটা কথা কিন্তু শোনা যাচ্ছে। যদিও বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি এবং সেখানে কিন্তু ওই কেউ গিয়ে বলল আর সেই হিসেবে প্রার্থী হয়ে গেল এমনটা নয়। সেখানে বিভিন্ন স্টেজ আছে, বিভিন্ন স্তর আছে, সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা হয়, সেখানে যুক্তি তর্ক সমস্ত কিছু চলে এবং তারপর ফাইনালাইজ করা হয়। এবং এখানে একটা জিনিস, মানে গণতান্ত্রিক পদ্ধতিটা এই পার্টির মধ্যে কতখানি সক্রিয় সেটা দেখুন, আপনাদের জানলে এটা ভালো লাগবে। একটা কেন্দ্রের উদাহরণ দিচ্ছি আপনাদের, দার্জিলিং আসনে প্রথমে নাম শোনা গিয়েছিল, অর্থাৎ এই রাজ্য বিজেপির তরফ থেকে যে নামটি জমা পড়েছিল সেটা রাজু বিস্তা। কিন্তু স্বয়ং দেশের প্রধানমন্ত্রী চাইছিলেন দার্জিলিং আসন থেকে লড়াই করুন প্রাক্তন আমলা হর্ষবর্ধন শ্রিংলা। কেননা যেটা শোনা যাচ্ছিল যে ভারতের যে পরবর্তী মন্ত্রিসভাটা হবে, নরেন্দ্র মোদী যখন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তখন সেখানে একজন বিদেশ মন্ত্রীর দরকার হয়ে পড়েছে। কেননা বর্তমান যিনি বিদেশ মন্ত্রী রয়েছেন, তিনি কিন্তু শারীরিকভাবে এই যে একজন বিদেশ মন্ত্রী হিসেবে যে ট্রাভেলটা করতে হয়, আজকে এখানে কালকে ওখানে, এই ধকলটা তিনি নিতে পারছেন না। তাকে দেশের আভ্যন্তরীণ বিষয়ে নিয়ে আসা হবে এবং সেই জন্য একটা ভালো রিপ্লেসমেন্টের দরকার আছে। এবং সেই জায়গা থেকে হর্ষবর্ধন শ্রিংলা কিন্তু নরেন্দ্র মোদীর প্রথম পছন্দ ছিল।
কিন্তু এই রাজ্যের নেতারা তারা যুক্তি দিয়ে বুঝিয়েছেন, তারা বলেছেন কোথায় প্লাস কোথায় মাইনাস। তার মানে এই নয় যে হর্ষবর্ধন শ্রীংলা খারাপ প্রার্থী, দুজনের মধ্যে কে ভালো সেই জায়গায় কিন্তু রাজু বিস্তাকে দেওয়া হয়েছে। সেরকম শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে বেশ কিছু নাম সাজেস্ট করেছেন এবং সেই নামের সপক্ষে তিনি যুক্তি দিয়েছেন। তার বিপক্ষেও অনেক যুক্তি ছিল, কিন্তু সেই যুক্তির কাটাকাটিতে শেষ পর্যন্ত একটা 38 জনের প্রার্থী তালিকা আপাতত তৈরি হয়েছে। আরও 4টি প্রার্থী তালিকা বাকি আছে এবং সেটা নিয়ে একটা আগেই প্রতিবেদন করেছিলাম। কিন্তু যেটা বলার বিষয় হচ্ছে, শুভেন্দু অধিকারী এবারে কিন্তু একটা জিনিসই মানে পাখির চোখ করে ফেলেছেন। হতে পারে এটা প্রধানমন্ত্রীর নির্বাচনের একটা যুদ্ধ, কিন্তু সেই জায়গায় যদি সত্যিই সেই ফলাফলটা দিতে পারে, সেই কাঙ্ক্ষিত ফলাফলটা বিজেপি করতে পারে, তাহলে কিন্তু নবান্নের শিকড়ে টান দেওয়া যাবে এবং সেই নবান্নে যে সরকারটা চলছে তাদেরকে গঙ্গায় ছুঁড়ে ফেলাটা কিন্তু আর অলীক স্বপ্ন বলে মনে হচ্ছে না। আর সেই লক্ষ্যেই তিনি ছুটে যাচ্ছেন প্রত্যেকটা জায়গাতে এবং সেখানে গিয়ে সংগঠনকে জোরদার করছেন। কেননা তিনি জানেন কপাল একটা ফ্যাক্টর, হাওয়া একটা ফ্যাক্টর, নরেন্দ্র মোদী অমিত শাহের প্রচার একটা ফ্যাক্টর, ইডি সিবিআইয়ের অ্যারেস্ট একটা ফ্যাক্টর, কিন্তু শেষ পর্যন্ত যদি জিততে হয় তাহলে কিন্তু সংগঠন মজবুত করা ছাড়া আর কোনো উপায় নেই। চোখে চোখ রেখে যদি লড়াইটা করতে হয়, যদি জয়টা শেষ অবধি ছিনিয়ে নিতে হয়, তাহলে কিন্তু সংগঠনকে জোরদার করতে হবে। এবং তিনি জানেন যে সংগঠন যে জায়গায় পৌঁছানোর কথা ছিল সেই জায়গায় পৌঁছনি, বিভিন্ন কারণ আছে। এখানে কেউ প্রকাশ্যে বিরোধী দল করছি এই কথাটা বললে যেভাবে ফলস কেস দেওয়া হয়, যেভাবে বাড়ি ঘরদোর ভাঙচুর করা হয়, যেভাবে বাড়ির মহিলাদের ধরে টানাটানি করা হয়, মানে বিরোধী দল করছি ছেড়ে দিন, কেউ এই সরকারের সমালোচনা করলে তার পিছনে কিভাবে পুলিশ লেলিয়ে দেওয়া হয় তার জলজান্ত উদাহরণ তো শুধু আমি নয়, এই রাজ্যে যে কজন ইউটিউবার আছেন যারা এই সরকারের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করার সৎসাহসতা দেখায়, প্রত্যেককেই পুলিশি অত্যাচারের শিকার হতে হয়েছে। ফলে খুব সহজ কাজ নয় এখানে সংগঠনকে শক্তিশালীটা করা। কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু এক মুহূর্তের জন্য হাল ছাড়ছেন না। এমন একটি কেন্দ্রে তিনি গিয়েছিলেন, উলুবেড়িয়া, যেখানে মনে করাই হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সেখানে হাসতে হাসতে জিতবে, কিন্তু না, সেই জায়গাটাও ছাড়ার জায়গায় তিনি নেন। সেখানেও কিন্তু তিনি পড়ে থাকছেন, সেখানেও সাংগঠনিক বৈঠক করছেন এবং আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে সেটা কিন্তু তিনি বুঝিয়ে দিচ্ছেন। এখন দেখুন, যখন আপনার কাছে লিমিটেড সোর্স থাকবে তখন মানুষ কি করে, যে যেখানে আমার শক্ত ঘাঁটি আছে সেইখানে সেই ফোর্সটাকে ইউজ করা হয়। যেখানে আমি জানি যে সেইভাবে কিছু করতে পারবো না সেই জায়গাটা কিন্তু আলগোছে ছেড়ে দেওয়া হয়। সে ঠিক আছে, একজন প্রার্থী দিয়েছি, সে তার মতো প্রচার করুক, সব কিছু ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এখানে শক্তিক্ষয় করে কি লাভ হবে? কিন্তু না, শুভেন্দু অধিকারীর স্ট্র্যাটেজি কিন্তু অন্য। এই 2024 নির্বাচনই তিনি কিন্তু 26-এর জন্য একদম ঘুঁটি সাজিয়ে নিচ্ছেন। আর সেই জন্য কোথায় দুর্বল, কোথায় সবল, কোথাও ছাড়ার জায়গা নেই। পশ্চিমবঙ্গে এসে প্রধানমন্ত্রী বলে গেছেন 42-এ 42 চাই। হয়তো তিনি কর্মীদের উজ্জীবিত করতে বলে গেছেন, বাস্তবে 42-এ 42 হবে না। কিন্তু এই 42-এ 42 চাই মানে আমার প্রত্যেকটা জায়গায় সংগঠন রেডি চাই। আর সেটার জন্য কিন্তু উদয়স্ত পরিশ্রম করে যাচ্ছেন মানুষটা। এবং যেভাবে কনফিডেন্সের সঙ্গে সাংবাদিকদের সামনে বললেন তিনি যে এবারে কিন্তু আর এত সহজে তিনি ছাড়টা দেবেন না। এবং সেখানেও উলুবেড়িয়ার মতো জায়গাতেও, যেখানে তৃণমূল অনেকটা এগিয়ে আছে সাংগঠনিক জায়গা থেকেও, সেখানেও যেভাবে সাংগঠনিক ঘুঁটি তিনি সাজাচ্ছেন তাতে বলা যেতেই পারে যে এই 24-এর নির্বাচন একটা অ্যাসিড টেস্ট। হয়তো 6 মাস, হয়তো 1 বছর, তার মধ্যেই আবার একটা বিধানসভা নির্বাচন দেখা যেতে পারে। 2026 অবধি হয়তো এই সরকারটা টিকবে না। আর সেইটার জন্য পুরোপুরি প্রস্তুতি তিনি নিয়ে ফেলেছেন বিরোধী দলনেতা হিসেবে। এবং যেভাবে টগবগিয়ে তিনি কর্মীদের সঙ্গে থেকে সংগঠন সাজানোর কাজ করছেন, তাতে একটা কথাই বলা যেতে পারে, হ্যাঁ, এই বিজেপিটা ডিফারেন্ট। এই বিজেপি কিন্তু অনেক সাংগঠনিক শক্তিশালী এবং অনেক বেশি জোশ নিয়ে আছেন। কেননা তাদের সামনে এমন একজন মুখ আছেন, মাননীয় বিরোধী দলনেতা, তিনি জানেন ভোট অঙ্কটা কিভাবে করতে হয়, সংগঠনটা কিভাবে সাজাতে হয়, হারা ম্যাচ কিভাবে জিততে হয়। আর সেই টোটকাগুলোই তিনি কিন্তু কাজে লাগাচ্ছেন, অল আউট অ্যাটাকে যাচ্ছেন। আর তার ফলে এই রাজ্যের শাসক দলের ছটফটানি কিন্তু আরও বাড়ছে। নিশ্চিন্ত থাকার আর বোধহয় কোনো জায়গা থাকছেন না। কি বলবেন শুভেন্দু অধিকারীর এই অ্যাটিটিউডটা নিয়ে? কি বলবেন শুভেন্দু অধিকারী যেভাবে সংগঠনটাকে শক্তিশালী করার জন্য ঝাঁপাচ্ছেন? শেষ পর্যন্ত এই বাংলা গেরুয়াময় হয়ে উঠতে পারবে? শুভেন্দু অধিকারীর হাত ধরে এই বাংলা আর একটা মিরাকেল দেখতে পারবে? নাকি এখনও এই রাজ্যের শাসক দলের যে সংগঠন রয়েছে, যে ভোট ব্যাংক রয়েছে, সেটা ভাতা ভিক্ষার হোক আর যেভাবেই হোক, সেই জায়গা থেকে বোধহয় বিজেপি কিছু করতে পারবে না? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।